হ্যালো। আর শোনা যাইতেছে না? আচ্ছা, এই দেখো ডিসি জেনারেটর। আচ্ছা, জেনারেটর কি? জেনারেটর হচ্ছে যে তোমার এমন একটি যন্ত্র বা মেশিন যার সাথে যান্ত্রিক শক্তিকে মানে মেকানিক্যাল শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। তো মেকানিক্যাল যে শক্তি আছে, মেকানিক্যাল পাওয়ার দেওয়া হয় ইনপুটে এবং আউটপুটে পাওয়া যায় এটা তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার। তো মেকানিক্যাল দিয়া কিভাবে ইলেকট্রিক্যাল পাওয়ার হয় এটা সম্ভবত তুমি জানো, কারণ সেকেন্ড সেমিস্টারে তুমি এই প্রমাণটা পড়ছিলে, সার্কিট 2 তে ছিল। যে কিভাবে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এইখানে দুটো পোল থাকে, এন পোল এবং এস পোল। এন পোল এবং এস পোল দুইটা চৌম্বক ক্ষেত্রের যে মানে দুইটাই তো সাধারণত পোল থাকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যখন ইগুলা মানে ফ্লাক্স গুলো যেতে থাকে, ফ্লাক্স তো সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে সবসময় যায়। তো এটার ভিতরে আবার ওটা কি বলে এটারে, দাঁড়াও, সম্ভবত ওটারে তোমার, আচ্ছা যাই হোক, যে কোনো একটা জিনিস দিয়ে ফ্লাক্সটা কর্তন করা হয়। এই জিনিসটার নামটা কি ভুলে গেছি। আচ্ছা দেখো, আচ্ছা এই জিনিসটা এই যে যাই হোক, আর আমি বুঝতেছি না এখন, খুঁজে পাইতেছি না। এটা যখন ঘোরানো হয়, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন সর্বোচ্চ পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়। এবং যখন এটা সাধারণত আইবে না, দেখি তো এটা আছে কিনা। সময় কম বুঝলা, মানে বেরোইতে হবে আমার আবার। একটু সিঙ্গেল কয়েল ইএমএফ উৎপাদন 6.2, সিঙ্গেল কয়েল 6.2, হ্যাঁ সিঙ্গেল কয়েল উৎপাদন পদ্ধতি। আচ্ছা এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কজ এটা 2022 সালে আসছে, এর আগে আসে নাই। তো এটা তুমি পারবা, হ্যাঁ আমার যেমন হয় পড়লে পারবা। যে এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডিসি জেনারেটর ইএমএফ সমীকরণ বর্ণনা করো 6.4, যেটা এটা। আর এখানে জেনারেটর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে তোমার ডিসি মানে মেশিন, যে এটার বিভিন্ন অংশ আছে, এই অংশ সম্পর্কে তুমি একটু নিজে একটু দেখে নিও। যেমন আছে ফ্রেম আছে, যেটার উপরে এটা এটার উপরে বসানো হয় যে যন্ত্রাংশ, সেটা বলে ফ্রেম। তারপর আছে পোল করো, পোল শু, আর্মেচার কোর, আর্মেচার কোরটাই ঘোরানো হয় আর কি। তারপর হচ্ছে কি ফিল্ড কয়েল, আর ভিতরে যে কয়েল গুলো থাকে, ফিল্ড কয়েল বা পোল কয়েল। আচ্ছা এখানে দেখো, এই যে পোল সংখ্যা আছে 4টা, মানে 4টে কয়েল পেঁচানোর যে জায়গা এখানে, যে কয়েল বলতে এই যে তামা পেঁচায় আর কি। সম্ভবত সিলিং ফ্যান কোনো সময় কয়েল বান্ধা হয়তো দেখছো, নাও দেখতে পারো, জানি না। এই এখানে 4টে পোল আছে, তো এইগুলোর বরাবর পোল সংখ্যা যেটার উপর কয়েল পেঁচায়, ঠিক আছে। আর্মেচার ওয়াইন্ডিং, আচ্ছা ওয়াইন্ডিং আছে দুই প্রকার, মানে কয়েল যেভাবে পেঁচায়, একটা আছে ল্যাপ ওয়াইন্ডিং আর একটা আছে আর্মেচার ওয়াইন্ডিং। এটা সামনের অধ্যায়ে এটা বিস্তারিত আমি বলবো না তখন। কমিউটেটর কাছে যে তোমার, তাও আচ্ছা, হয় জেনারেটরের যে কারেন্টটা মানে উৎপন্ন হয়, ওই কারেন্ট হচ্ছে যে ডিসি কারেন্ট, ওই ডিসি কারেন্টটারে বাইরে বের করা হয়, বাইরে বের করার সময় এসি তে রূপান্তর করে, এবং এসি তে যে রূপান্তর করে সেইটার কাজ হচ্ছে কমিউটেটর। তো কমিউটেটর কি করে, জেনারেটর উৎপন্ন ডিসি কারেন্ট কে এসি তে রূপান্তর করে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাশের কাজ কি, ব্রাশের কাজ হচ্ছে যে তোমার ওই যে ভিতর থেকে উৎপন্ন কারেন্টটাকে বাইরে আনা। অল্টারনেটিং কারেন্টকে কমিউটেটরের সাথে ডাইরেক্ট কারেন্টে পরিণত করা হয়। এই কারেন্ট বাইরের সার্কিটে প্রবাহিত করার জন্য আয়তাকার কার্বন তৈরি যে যন্ত্র ব্যবহার করে তাকে ব্রাশ বলা হয়। ভিতর কারেন্টটাকে বাইরে আনার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। আর বিয়ারিং আর্মেচারের প্রাইম মুভারের সাহায্যে ঘোরানোর জন্য, আর্মেচারটা ঘোরানোর জন্য এই বেয়ারিংটা ইউজ করা হয়। দিস ইজ একটা ইএমএফ সমীকরণ আছে, ইএমএফ সমীকরণ যেটা এইটা লাগবে। আর জেনারেটর সম্পর্কে আজকে বেসিক বলবো, আর দুই একটা অঙ্ক করাই দিলে এই চ্যাপ্টার ক্লোজ। দুই একটা মানে 4টে অঙ্ক করাই দেওয়া প্রয়োজন, কারণ এখানে জেনারেটরের 4টা। আচ্ছা দেখি সময় থাকলে তো করাই দিলাম, আর না সময় থাকলে তো কিছু করার নেই। আজকে অন্তত এই ইকোটা করাই দিব, মানে জেনারেটর ইকুয়েশন করে দেখাই দিলে পর এটা সবই হয়ে যাবে আনে। কারণ এই এই যে জেনারেটরের যে কটা ইকুয়েশন আছে, এই তুমি কি এই জেনারেটরের অধ্যায় এগুলো কি পড়ছো? এই যে 6 নম্বর অধ্যায় আগে কি কখনো পড়ছো বা কিছু জানো এই অধ্যায়ের মোটে অঙ্ক পারো? কি পারো জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে দিয়ে শুরু করতে হবে আর কি। আচ্ছা ইএমএ সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এই ওটা দিয়ে যদি কোনো প্রমাণ আসে, সাধারণত প্রমাণ আসে না, কি প্রমাণ আসতে পারে, যদি আসে তাহলে এইটাই আসবে। আর এই সাধারণত ম্যাথ হয়, কারণ এই চ্যাপ্টারের ম্যাথ গুলো, এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টার দুই চ্যাপ্টার, সামনের চ্যাপ্টার ষষ্ঠ এবং সপ্তম আর কি। আর এই চ্যাপ্টার দিয়ে প্রমাণ আসার সম্ভাবনা আছে, আর আসলে এটাই আসবে। আর যে 2 নম্বর যে এর আগে যে প্রমাণটা দিয়েছে যে কিভাবে কারেন্ট উৎপন্ন হয়, ওইটা সম্ভাবনা খুবই কম, কারণ ওইটা 2022 সালের আগে কখনোই আসে নাই।
এখন যেটা প্রমাণ করে যেতেছে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি। এটা তুমি এটা তুমি ইতে মানে সার্কিট 2 তেও ছিল সেকেন্ড সেমিস্টারে। ফ্যারাডের না সার্কিট 2 ছিল থার্ড সেমিস্টারে। ফ্যারাডের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী আমরা জানি, ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি উৎপন্ন ইএমএফ d∅dt। আচ্ছা দেখো, এটা ম্যাথ না, এটা প্রমাণ। আচ্ছা এখানে দেখো ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি d∅dt। d∅ মানে হচ্ছে তোমার ফ্লাক্সের সংখ্যা তোমার যতটা কর্তন করবে তোমার d∅dt, মানে তোমার সময় সাপেক্ষে যতটা তোমার ফ্লাক্স কর্তন করবে তত ভোল্টেজ উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা ফ্যারাডের সূত্র। তো এই সূত্রের আবার প্রমাণ আছে। তো ওগুলো সব করা শেষ আমাদের, বাট ওগুলা আমরা ভুলে গেছি, ওগুলো সার্কিট 2 তে ছিল মেবি। তো ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি d∅dt। এখন প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন আর কি, প্রতি ঘূর্ণনে ফ্লাক্স কর্তন d∅ সমান phi প্রতি ঘূর্ণন। আর এখানে ঘূর্ণনের সংখ্যা, এখানে পি বলতে বোঝানো হচ্ছে এই পোল সংখ্যা, মানে যে কয়টা পোল হইবে ওই কয়বারই তো ঘূর্ণন হইবে। তো প্রতি ঘূর্ণনে ফ্লাক্স কর্তন d∅ = phi p প্রতি সেকেন্ডে আর্মেচার ঘূর্ণন। ঘূর্ণন সংখ্যা। আচ্ছা এখন প্রতি সেকেন্ডে কয়টা ঘুরবে, তো n সংখ্যক যদি আর্মেচার থাকে n/60, মানে প্রতি সেকেন্ডে যেহেতু তার মানে 60 দিয়ে ভাগ করছে, ঠিক আছে। তো প্রতি সেকেন্ডে আর্মেচার ঘুরে n/60 প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়, তার মানে প্রতি ঘূর্ণনে প্রয়োজনীয় সময় মানে 60/n প্রতি সেকেন্ডে প্রতি ঘূর্ণনে প্রয়োজনীয় সময়। লাস্টে বলে দিব মানে যেটা কিভাবে সহজে মনে রাখবা, প্রয়োজনীয় সময় এগুলো দেখাই লাগবে, বাট কিভাবে সহজে মনে রাখবা। প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় তোমার 60/n, কারণ সময়ের দ্বারা যদি আমরা ঘূর্ণন সংখ্যাটা ভাগ করি n। আচ্ছা এখানে তোমার একটা জিনিস বুঝানো লাগবে, সেটা হচ্ছে সম্ভবত জানো মনে হয়, আচ্ছা জানো না কারণ না জানার এই কথা। ফাই মানে হচ্ছে এখানে ফ্লাক্স, এখানে তোমার পি মানে পোল সংখ্যা। আচ্ছা পোল সংখ্যা কি, পোল সংখ্যা হচ্ছে যেটার মধ্যে পেঁচানো হয় আর কি কয়েকটা। এন মানে ঘূর্ণন সংখ্যা। আচ্ছা আর আছে কি, আর সামনে আসতে পারে। আচ্ছা যে মানে কন্ডাক্টর সংখ্যা, যা আছে লিখে দিই সবই, কন্ডাক্টর সংখ্যা এইটারে যে দ্বারা প্রকাশ করা হয়। এগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো সামনে অঙ্কে আরো 3-4টা চ্যাপ্টার, 3-4 না, আগে সামনে যত চ্যাপ্টার আছে মানে ষষ্ঠ চ্যাপ্টার থেকে যত সব চ্যাপ্টার আছে সবগুলাই এগুলো লাগবে। আচ্ছা এ ইকুয়াল টু প্যারালাল পথের সংখ্যা। আচ্ছা ইকুয়াল টু আবিষ্ট ইএমএফ, আচ্ছা আগে আমরা মানে ভোল্টেজ সমান জানতাম কি ভি, আবিষ্ট ভোল্টেজ। আচ্ছা এখানে মানে এখানে ভোল্টেজ বুঝাইবে কেন, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে যেটা তোমার উৎপন্ন হইবে, উৎপন্ন ভোল্টেজটা বোঝানো হয় দ্বারা। যেটা উৎপন্ন হয় যেটারে ওইটারে দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা ভোল্টেজ আমরা সাপ্লাই থেকে নেই বা আমরা পাই যেটা, ওটা বলা হয় ভোল্টেজ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয় যেটা আমরা নিজেরাই উৎপন্ন করি। তো এখানে উৎপন্ন করতেছি নিজেরা এই ভোল্টেজটা উৎপন্ন করতেছি, তার মানে এখানে ইএমএফ, ঠিক আছে। আর কিছু নাই মনে হয়। আচ্ছা সামনে কোনো কিছু দেখাই দিব মনে। তো প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় 60/n। আচ্ছা ডিটি ইকুয়াল টু দাঁড়াও, প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় ডিটি ইকুয়াল টু 60/n। তাইলে আমরা এই যে এখানে d∅dt লিখছিলাম, তাহলে ডিটি ইকুয়াল টু 60/n লিখতে পারি না। আচ্ছা প্রতি পরিবাহিতে উৎপন্ন ইএমএফ। আচ্ছা এখানে d∅dt, d∅ বাই d∅ phi p, দেখো এই d∅ এর বদলে phi p লিখতে পারি,
5p আর এইখানে তোমার এখানে dt/16 ডিটির জায়গায় রাখতে পারি 60/n। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু এই যে উৎপন্ন ইএমএফ ই ইকুয়াল টু, আচ্ছা ছোট হাতের না এটা বড় হাতের, ই ইকুয়াল টু 5pn, এই যে এন রেট এ বেশি তুমি উল্টেই দাও ঘুরাই দাও, আচ্ছা এই পিছে দেখাই 5/60 গুণ n, এটা উল্টে তো 6 5pn/60। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূত্র, বাট এটা প্রপারলি সূত্র না। এই পর্যন্ত মানে কিছুটা হয়েছে প্রমাণ, কিছুটা হয়েছে বলতে তোমার এখন প্যারালাল পথ এবং যদি ওয়াইন্ডিং এখন কি হিসাবে ওই হিসাবে এখন আরো সূত্র আইবে। তো আর্মেচার ওয়াইন্ডিং দুই ভাবে হয় যেটা বললাম, একটা হয় যে তোমার কি তোমার কি কি জানি ল্যাপ ওয়াইন্ডিং আর হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। তো ওয়াইন্ডিং এর যে তারা দেখছি কি প্রতি প্যারালাল পথে উৎপন্ন ইএমএফ ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ইকুয়াল টু পি। আচ্ছা, এগুলো প্রতি ওই আর্মেচার ওয়াইন্ডিং এর প্রতি প্যারালাল পরিবাহীর সংখ্যা, ওয়াইন্ডিং এর প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা, ওয়াইন্ডিং এ প্রতি পরিবাহীতে কন্ডাক্ট প্রতি পরিবাহীতে ওয়াইন্ডিং এর প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা, প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা জে বাই এ। আচ্ছা, জে মানে এখানে যে কন্ডাক্টর সংখ্যা, জে বাই এন কি বলি জে বাই এ। আচ্ছা, এখানে জে মানে যে তোমার যে কন্ডাক্টর সংখ্যার, এ মানে যে তোমার প্যারালাল পথ। তো প্যারালাল পথে যদি তুমি কন্ডাক্টর সংখ্যা যদি এ মানে প্যারালাল পথে যদি ভাগ করো, তাহলে যে প্রতি প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা মনে হয়, আচ্ছা যাই হোক তুমি বই দিয়ে দেখে লিখো পরিবাহীর সংখ্যা, ওয়াইন্ডিং এ প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা জে বাই এ। তাহলে কেমনে হয় তোমার বুঝাই, কন্ডাক্টর সংখ্যা যদি হয় 500, এখন এটা তুমি যদি এই যে তোমার এ মানে প্যারালাল পথ যদি হয় দুইটা, তার মানে 250, মানে প্রতি প্রতি প্যারালাল পথে কি 250 করে আছে, এটা তো সিম্পল। তুমি যদি এ দ্বারা যদি ভাগ করো, প্যারালাল পথ দ্বারা যদি তোমার কন্ডাক্টর সংখ্যা ভাগ করো, তার মানে 250টা প্রতি পোলে আছে, এটা তো বেরই হয়। তার মানে এটা যদি এই সূত্রে বসাই ই ইকুয়াল টু 5pn/60, আর এখানে আছে কি জে বাই এ, তাহলে জে বাই এ। আচ্ছা, এই হয়েছে তোমার মোটামুটি সূত্র। এখন জেনারেটর উৎপন্ন ইএমএফ ই ইকুয়াল টু 5pn/60 জি। আচ্ছা, হ্যাঁ GNP/60 এ জেনারেটরে উৎপন্ন ইএমএফ ইকুয়াল টু 5JNP/60A। আচ্ছা, এখানে জাস্ট এটা সাদা লিখছি। এখন তোমার ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ল্যাপ এইটা মাথায় রেখো, ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এ ইকুয়াল টু পি, মানে এ যদি হয় 8টা, পিও হইবে 8টা। ঠিক আছে, এ ইকুয়াল টু পি, এটা হচ্ছে তোমার ল্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এ ইকুয়াল টু পি। তাহলে এ ইকুয়াল টু যদি পি হয়, তাহলে এইখান থেকে এক এ ক্যান্সেল করতে পারি, এইখান থেকে এ ক্যান্সেল করতে পারি না। তার মানে কি ইকুয়াল টু তোমার ল্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজ ইকুয়াল টু কি হইবে, পাই, আর এখান থেকে এও ক্যান্সেল করছি, পিও ক্যান্সেল করছি, পাই JN/60। আচ্ছা, এখন ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এই জিনিস দুটো মাথায় রেখো একটু, এ ইকুয়াল টু 2। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তীতে যে কোনো অঙ্কে মানে বেশিরভাগ অঙ্কে এই জিনিসটা লাগবে। তাহলে এ ইকুয়াল টু ফাই জে এন পি বাই 60, এর জায়গায় কি 2, তাহলে 60 টু 2। ঠিক আছে, এটা যে তোমার ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। তো এটা জাস্ট মাথায় রাখো, বাট এটা তুমি অঙ্ক যখন করবা তখন ওয়েভ ওয়াইন্ডিং না ই কি বলে ল্যাপ ওয়াইন্ডিং, এই সূত্র তুমি যদি বসাও ইকুয়াল টু 5JNP/60 60, তাইলে তোমার ওয়েভ ওয়াইন্ডিং হোক আর জে ওয়াইন্ডিং হোক, তুমি ইজিলি ওই মান দিয়ে করে ফেলতে পারবা। তো এই যে তোমার
আচ্ছা এখান থেকে আর কি করছে, উৎপন্ন ইএমএফ ইকুয়াল টু 5 জেনবি বাই 120। আচ্ছা 62 টু দ্বারা গুণ করছে 120 হয়েছে। আচ্ছা অত কিছু দরকার নাই, এইটুকু যথেষ্ট। ও এখন এইটা কিভাবে মনে রাখবা, এইটার ক্ষেত্রে তুমি শুধু এই সূত্রটা মনে রাখবা, এই যে ই ইকুয়াল টু 5 জেনপি বাই 60 এ। আচ্ছা ই ইকুয়াল টু 5 জেএনপি বাই 60 এ, এটা যখন মাথায় রাখবা তো আরেকটা মাথায় রাখবা যে ফ্যারাডের সূত্র অনুযায়ী d5/dt। তো এইটা মানে খাতার পৃষ্ঠা শেষে লিখবা। এইটু লেখার পরে তুমি এই যে এখন এইটা থেকে এইটাই কিভাবে আসা যায়, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে দেখবা যে উপরে আনা লাগবে কি, উপরে আনা লাগবে যে 5 জেএনপি আর নিচে আনা লাগবে 60 এ। তাহলে d5 আর এইখানে আছে 5 জেএনপি, তাহলে d5 থেকে ডিফাইডে 5p লেখা লাগবে। তো ডিফাইডে 5p লেখার পরে দাঁড়াও, হ্যাঁ ডিফাইডে 5p লেখার পরে এই যে এখানে যে যে তোমার কি ছিল ডিটি, টাইম 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 ডিটি যে টাইম ওইটা যে n/60 নাকি, হ্যাঁ না না 60/n। তো 60/n ছিল, উপরে এনটা চলে গেছে, তো উপরে এনটা চলে গেলে 5pni, 5pni এইখানে আসে যায় তোমার 5pn আর এইখানে থাকে যে 60। আর এখন গুণ করবা যে বাইয়ে, এবং এই প্রত্যেকটা প্রক্রিয়া একটু বিস্তারিত লেখার পরে এই মোটামুটি এই যে পুরো সূত্রটা প্রমাণটা হয়েছে এই তিনটা লাইন। প্রথমে এই ইকুয়েশনটা দিয়া এই ইকুয়েশন আমার বানাইতে দিবে। প্রথমে থাকে এতটুকু থাকে d5 যে তোমার d5 এর লিখতে হবে যে 5p, পরে এই যে ডিটিও যে 60/n এনটা উপরে গুণ হয়েছে, পরে যে বাই এ আবার এটা গুণ হয়েছে এটার সাথে। তো এটা বিস্তারিত আর বুঝছে তুমি আরো লিখতে পারবে আশা করি। তো এই প্রমাণ আর কি। এখন দেখো এই যে বিভিন্ন ধরনের ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটরটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন টাইপের হয়। তো সাধারণত দুই প্রকার, সেপারেটলি এক্সাইটেড মানে যেটা নিজে নিজে স্টার্ট হইতে পারে, আর সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড জেনারেটর। ও না, সেপারেটলি মানে যেটা স্টার্ট করা লাগে, আর যে সেলফ মানে যেটা নিজে নিজে হইতে পারে। তো এই যে সেপারেটলি এক্সাইটেড তেমন একটা প্রয়োজন হয় না, বাট সেলফ এক্সাইটেড জেনারেটর প্রতিটা প্রকার মানে বিস্তারিত আর কি জানা লাগবে, কারণ এইগুলো দিয়ে সব অঙ্ক করতে হয়। তো সেপারেটলি এক্সাইটেড যদি প্রথমে দেখাই, এক্সাইটেড সেপারেটলি এক্সাইটেড এ কোনো আচ্ছা দেখো তোমার এই বইতে হয়তো এগুলো দেখবা না, বাট আমি তোমারে বলতেছি প্রত্যেকটা জেনারেটরে আইএআরএ মানে আর্মেচারের মধ্যে একটা ড্রপ হয়, বাট ওইটা ইন্টারনাল ড্রপ যেহেতু ওইটা তাই বইতে দেখায় না আর কি। আমি তোমার অঙ্ক করানোর ক্ষেত্রে বা নিজে অঙ্ক করার ক্ষেত্রে সবসময় এটা আঁকি, তাইলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশই কমে যায়, মানে এইখানে 80% কমে যায় ভুল হওয়ার সম্ভাবনা। তো সবসময় এটা আমি আঁকা দেখবো, আবার এটা বইয়ের সাথে কোনো অঙ্কের সাথে বা কোনো জায়গায় মেলবে না, কিন্তু অঙ্ক হইবে আর তুমি আঁকলেও কোনো সমস্যা নাই, বাট এটা বইতে হিডেন থাকে, ঠিক আছে। এখন যেটা বলবো রেড এসে ভিএল মানে এসে আউটপুট লোড, এই এসে জেনারেটর, ঠিক আছে। এই যে জেনারেটর এইখান থেকে উৎপন্ন হইবে ইবি, আচ্ছা ইবি না ইআইএ ধরো, আচ্ছা। আর এই হচ্ছে আইএ আর এ, আচ্ছা আইএ আর কি, আইএ মানে আর্মেচারে উৎপন্ন কারেন্ট, এটার ভিতরে আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আইএ আর এ। এইখান থেকে একটা ভোল্টেজ দিবে আইএ আর এ, এখানে আর এ রেজিস্ট্যান্স, আর্মেচার কারেন্ট হচ্ছে ভিএল আউটপুট। আচ্ছা এখন মোটরের ক্ষেত্রে যেটা দেখতে হবে, মোটর কি বলি, মোটর কি জেনারেটরটা যদি তুমি বুঝো, তাহলে ডিসি যে মোটর আছে, সামনে ডিসি মোটর আছে, ডিসি মোটরটাও তুমি ইজিলি বুঝতে পারবা। তো জেনারেটরের ক্ষেত্রে এইখান থেকে কারেন্ট ভোল্টেজ বের হইবে। তো জেনারেটর তো মূলত বিদ্যুৎ উৎপন্ন করে, তার মানে যে তোমার বিদ্যুৎ বের হইবে, এটাই স্বাভাবিক। তো এইখান থেকে দেখো আমার জেনারেটরের মানে উৎপন্ন ভোল্টেজ যদি বের করতে বলে, তাইলে তোমার আমার এইখানে কি কি ভোল্টেজ, আচ্ছা দেখো কি কি ভোল্টেজ, দাঁড়াও আচ্ছা এইখানে আমি কতটুকু ভোল্টেজ পাইতেছি এটা কেমনে বুঝবো, দেখো এইখানে একটা আউটপুট আছে, লোড আছে, লোডের ভোল্টেজ প্লাস এইখানে কিন্তু ড্রপ আছে, এটা হচ্ছে আর্মেচার ইন্টারনাল ড্রপ, যেটা জেনারেটর যে ভোল্টেজ উৎপন্ন করবে ইন্টারনাল ড্রপ। এইখান থেকে এই বিদ্যুৎটা যখন এইখানে যাইবে, আচ্ছা এইখান থেকে যেখানে যাইবে এইখানে একটা ড্রপ হইবে, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখান থেকে ড্রপ হইয়া আবার এখানে সেটা ড্রপ হইবে, তাহলে টোটালি ইবি
ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন টোটালি ভোল্টেজ হবে কি IaRa প্লাস এইখানে একটা লোড আছে, এই লোডেও যে ভোল্টেজ ড্রপ হইবে, এই টোটালি ড্রপ ভোল্টেজ আছে ইউ ইকুয়াল টু IaRa প্লাস VL। ঠিক আছে, এইখানে উৎপন্ন ভোল্টেজ, এইখানে একটা ড্রপ হইবে, এইখানে একটা ড্রপ হইবে, যে টোটালি যে ভোল্টেজটা থাকবে এইটাই তো আলটিমেটলি এইখান থেকে উৎপন্ন ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। আর সেলফ এক্সাইটেড জেনারেটর আবার বিভিন্ন প্রকার আছে, সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা, কম্পাউন্ড জেনারেটর আবার দুই প্রকার, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর আর শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। ঠিক আছে, এই যে চারটা প্রকার, এই চারটা প্রকারই মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এইখান থেকে সব এই ম্যাথ আমি করিনি, এই মানে এই ম্যাথ বইতে নাই, এই টাইপের ম্যাথ আসে না সেপারেট এক্সাইটেড জেনারেটর থেকে, সব সেলফ এক্সাইটেড জেনারেটর। ঠিক আছে, তো যেটা এখন দেখাবো সিরিজ। আচ্ছা, জেনারেটর প্রকারগুলো লেখানো দরকার ছিল, কারণ এটা তোমার আসে পরীক্ষায়। So separately generator is a separately self excited এই যে সেপারেটলি কোনো প্রকার নাই। আর সেলফ এক্সাইটেড দুই প্রকার আছে, সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর। কিরা কে আচ্ছা, সেলফ এক্সাইটেড জেনারেটর এখানে আছে, সিরিজ জেনারেটর, এটা হচ্ছে এই তোমার ভাই তো কি সমস্যা ভাই, বুঝতে বুঝতে ভাই বেড়া এই বব ডরাইছে বাহ বাহ বাহ, লাইট জ্বালাই বেড়া রুবের। কত ডর ঠালে ইয়ে না গুললে লাই। আচ্ছা, এইখান থেকে এই সেলফ এক্সাইটেড জেনারেটর, যে এইখানে আছে সিরিজ জেনারেটর, একটা যে তোমার শান্ট জেনারেটর। ঠিক আছে, সিরিজ জেনারেটর আর আছে শান্ট জেনারেটর। আচ্ছা, এইখানে দূর বেড়া, ও সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর হচ্ছে কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড। আচ্ছা, এই যে কম্পাউন্ড জেনারেটর আবার দুই প্রকার, যে তোমার লং শান্ট আর হচ্ছে শর্ট শান্ট। ঠিক আছে, এই এই লং শান্ট, এই যে শান্ট জেনারেটর, এই যে শান্ট জেনারেটর, এই শান্ট জেনারেটরের সাথে আরেকটা তোমার রেজিস্ট্যান্স থাকে, একটা যেটা রেজিস্ট্যান্স তোমার। আচ্ছা, দেখা মনে একটু বিস্তারিত। তো কম্পাউন্ড জেনারেটর দুইটা প্রকার, এটা হচ্ছে শর্ট শান্ট জেনারেটর, শর্ট শান্ট, এটা হচ্ছে লং শান্ট। আচ্ছা, এখন সেলফ এক্সাইটেড জেনারেটরের মধ্যে যদি যাই, তাহলে সেলফ এক্সাইটেড জেনারেটরের একটা শান্ট রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, তো দাঁড়াও, সেলফ এক্সাইটেড সিরিজ জেনারেটর। আচ্ছা, এইটা এই যে তোমার জেনারেটরটা, যে জেনারেটর যেটা ইন্টারনাল ড্রপ ভোল্টেজ এইখানে এটা হইবে। তো এটা হচ্ছে IaRa, যে তোমার জেনারেটরটা ইন্টারনাল যে ড্রপটা, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট IA, আর এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স RA। ঠিক আছে, এইখান থেকে তোমার আবার এটা যেহেতু সিরিজ জেনারেটর, এটা সিরিজে একটা তোমার রেজিস্ট্যান্স থাকবে, আর এইখান থেকে আউটপুটে যে তোমার VL লোড। এখন এইটার ক্ষেত্রে ইকুয়েশন কি, ইবি উৎপন্ন ভোল্টেজ ইবি ইকুয়াল টু তোমার IaRa। দেখো, এইখান থেকে যদি তোমার ভোল্টেজটা গেলে পর এই যে রেজিস্ট্যান্স আছে, এইখান থেকে একটা ভোল্টেজ ড্রপ হইবে, এটা হচ্ছে IaRa প্লাস এইখান থেকে যদি এইখানে দেখো সিরিজে কিন্তু আরেকটা ভোল্টেজ ড্রপ, সিরিজ ওই যে ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে এইখানে যেহেতু একটা সিরিজে যেহেতু আছে, সিরিজেও একটা ভোল্টেজ ড্রপ হবে, সিরিজে তো একটা ভোল্টেজ ড্রপ হয়, এইখান থেকে কারেন্টের মান কিন্তু পরিবর্তন হবে না, কারণ সিরিজের ক্ষেত্রে কারেন্ট একই থাকে। এটা যদি তোমার প্যারালাল হইতো, প্যারালালের পর কিন্তু কারেন্টটা অন্যদিকে গেলে পর কারেন্টটা যদি একই থাকতো না, বাট এইখানে কিন্তু সিরিজ আছে। এইখান থেকে IaRa মানে আর্মেচার দিয়ে যে কারেন্টটা বের হইছে, এইখান থেকে যে এইটা ধরো RAC, যে তোমার সিরিজ রেজিস্ট্যান্স RAC, আর সিরিজ কারেন্ট হচ্ছে IAC। ঠিক আছে,
আইএসি বা আইএল যাই হোক, বলতেছে আইএল, যেটাই হোক, তোমার এখানে বোঝার বিষয় হচ্ছে তোমার এইখানে যে কারেন্ট, এইখান থেকে উৎপন্ন যে কারেন্ট আছে, এইটা যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স, এই সিরিজের ক্ষেত্রে কারেন্ট যেহেতু এক, তার মানে এইখানে কারেন্ট আর এইখানে কারেন্ট কিন্তু একই। তাহলে আইএ আর আইআরএ আর এইখানে আইএসি বা ওর বইতে দেওয়া আছে আইএল, আইএল দেওয়া আছে একই কথাই। এইখানে আইএসি দেই, আইএসি আর আরএসি, ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে প্লাস ভিএল। এইখানে কিন্তু ভোল্টেজ ড্রপ হইবে ঠিকই, কিন্তু বাট যে কারেন্ট কিন্তু ড্রপ হইবে না, কারেন্ট ড্রপ হয় প্যারালালে আর ভোল্টেজ ড্রপ হয় সিরিজে। তো আরএসি আর ভিএল লোডের যেটা, এখন এটা দেখো এখানে আই হোক আর এই আইএসি হোক, যেটাই হোক, কারেন্ট কিন্তু দুইটা একই। তাহলে এইখান থেকে যদি কমন যায় আইএল, আচ্ছা দেখি, যেহেতু আইএল ইকুয়াল টু আইএ, আইএল ইকুয়াল টু আইএ না, আইএসি ইকুয়াল টু আইএ দেওয়া যায়, তার মানে এইখান থেকে ধরো আই যদি কমন যায়, তার মানে আর এ প্লাস আর এসি প্লাস ভিএল, ঠিক আছে। এখন হচ্ছে সিরিজ জেনারেটরের ক্ষেত্রে, আর এই যে সিরিজ জেনারেটরের ক্ষেত্রে এই যে ইকুয়েশন, এটা মাথায় রাখো। আর পরে যেটা আছে এটা যে শান্ট জেনারেটর, তো শান্ট জেনারেটর গুলো যেগুলো শর্ট শান্ট হোক, আর যে তোমার কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে শর্ট শান্ট হোক আর লং শান্ট হোক, শান্ট জেনারেটর মানে হচ্ছে প্যারালালে আর একটা যে তোমার ওটাকে কি বলে, শান্ট জেনারেটর মানে প্যারালাল একটা রেজিস্ট্যান্স, যেটার মাধ্যমে জেনারেটর উৎপন্ন ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায়, বা কয়েল বলা যেতে পারে, কয়েল বলা যেতে পারে, যেটা প্যারালালে থাকবে। যে কোনো শান্ট জেনারেটর বলুক, শান্ট জেনারেটর থাকলে মানে প্যারালালে আর একটা শান্ট রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে। তার মানে এখানে যদি শান্ট জেনারেটর আঁকি, তো শান্ট জেনারেটরের ক্ষেত্রে প্রথমে যে তোমার একটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে ওই যে জেনারেটর রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা বইতে আঁকা নাই। আচ্ছা, এইখানে এইখানে উৎপন্ন রেজিস্ট্যান্স, উৎপন্ন যে কারেন্টটা, এটা হচ্ছে আইএ, আর যে এইখানে যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর এ, ঠিক আছে। আর এই যে শান্ট জেনারেটর শুধু, তাহলে এইখানে শান্ট এই পাশে যে প্যারালালে বললাম না যেটা শান্ট রেজিস্ট্যান্স হইবে, তাহলে প্যারালালে শান্ট রেজিস্ট্যান্স আঁকলাম এই। আচ্ছা, যেহেতু এটা প্যারালালে, তার মানে কি এই পাশ থেকে কারেন্ট, এইখানে কারেন্ট এই পাশেটা গেছে, এই ডানে গেছে একটা, বামে গেছে একটা, বামে যদি এটা কারেন্ট যায়, এটা এটা এই পাশে আইএ হইলে পর এইখানে এটা দিলাম, যেহেতু শান্ট রেজিস্ট্যান্স আইএ শেষ কারেন্ট, ঠিক আছে। আর এই পাশে যে কারেন্ট যাবে এটা হচ্ছে আইএল কারেন্ট, ঠিক আছে, এই পাশে একটা কারেন্ট যাবে। তো এই যে এই তোমার একটা তোমার লোড ধরো ভিএল ভোল্ট, এই যে লোডটা, এই লোডের ক্ষেত্রে এইখানে যে ভোল্টেজ তৈরি আর এইখানে যে ভোল্টেজ তৈরি, এটা কিন্তু একই ভোল্টেজ দেবে, কারণ এর সাথে এটা কিন্তু প্যারালালে আছে। এই ক্ষেত্রে যদি 220 ভোল্ট থাকে, এই পাশে কিন্তু 220 ভোল্টই থাকবে, কারণ এই দুইয়ের আছে কিন্তু প্যারালালে। আর এইখান থেকে কারেন্ট, এইখান থেকে যে কারেন্টটা বের হইবে, তাহলে এইখান থেকে কারেন্টটা বের হয়ে এই পাশে যাইবে আর এই পাশে যাইবে, তার মানে আইএ কারেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি আইএ ইকুয়াল টু আইএল প্লাস আইএসএস, কারণ দুই পাশে কারেন্টটা ভাগ হইবে। আর তুমি যদি ভোল্টেজের ক্ষেত্রে যদি এটা, আচ্ছা, এটা যদি ভিএসএস ভোল্টেজ দিই আর এটা যদি তোমার রেজিস্ট্যান্স আরএসএস দিই, তাহলে ভিএল ইকুয়াল টু ভিএসএস দেখা যায়, কারণ এইটা প্যারালালে আছে, এই পাশে যে ভোল্টেজ এই পাশে কিন্তু একই ভোল্টেজ। তাইলে এইখানে যদি এখন এটার ইকুয়েশন যদি বানাইতে যাই, তাহলে এটা কি এটা যে তোমার শান্ট জেনারেটর, শান্ট জেনারেটর শান্ট জেনারেটরের ইকুয়েশন ইভি ইকুয়াল টু, এইখান থেকে ভোল্টেজে আই আর একটা ড্রপ হইবে আই এ আর এ, ঠিক আছে, প্লাস আইআর তে একটা ভোল্টেজ ড্রপ হওয়ার পর এইখান থেকে দাঁড়াও, এটা কি শান্ট জেনারেটর, ঠিক আছে। এইখান থেকে ভিএল লোডের এইখানে, আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে যে এই যে আরএসএস যে তোমার শান্ট জেনারেটরে এইখানে কোনো ভোল্টেজ, মানে আমরা হিসাব করার সময় কোনো ভোল্টেজ ধরবো না, কারণ এইখানে যে ভোল্টেজটা ড্রপ এটা ক্ষুদ্র পরিমাণ ভোল্টেজ ড্রপ হইবে। ভোল্টেজ ড্রপ তো মানে এইখানে প্যারালাল পথ থাকলে এইখানে তো ভোল্টেজ ড্রপ হইবে না, বাট এইখান থেকে কারেন্ট যাবে, বাট অতি ক্ষুদ্র পরিমাণ কারেন্ট যাবে, যেটা হিসাব করা হইবে। কিন্তু এইখানে ভোল্টেজের যেহেতু উৎপন্ন ভোল্টেজ হিসাব করতেছি, উৎপন্ন ভোল্টেজ হিসাব করার ক্ষেত্রে এইখানে ভিএল যে পরিমাণ ভোল্টেজ যাইবে, এই ভিএসএস এও কিন্তু ওই একই পরিমাণে ভোল্টেজ থাকবে। সুতরাং ভোল্টেজ হিসাব করার ক্ষেত্রে এই পেশের এই যে তোমার এটা কি বলে আরএসএস, শান্ট জেনারেটরের ক্ষেত্রে কিন্তু কোনো ভোল্টেজের হিসাব আসবে না, তার মানে আই আর এ প্লাস ভিএল, এইটা হচ্ছে যে তোমার শান্ট জেনারেটরের ক্ষেত্রে ইকুয়েশন, ঠিক আছে। এখন শান্ট জেনারেটর গেল, আর হচ্ছে লং শান্ট জেনারেটর। লং শান্ট বলতে তোমার, আচ্ছা, লং শান্ট বলতে শান্ট জেনারেটরের কপি, বাট এইখানে লং শান্ট যেহেতু, তার মানে এইখানে একটা লম্বা, যে লং বলতে লম্বা না, তোমার এই যে শান্ট, তোমার এই যে কি বলে জেনারেটরের সাথে একটা সিরিজে একটা থাকবে, রেজিস্ট্যান্স থাকবে। তো এইটা ধরো সেই সিরিজে তোমার রেজিস্ট্যান্সটা এটা বলে যে আরএসি বলি। আর এটা যে কারেন্টটা এখান থেকে কিন্তু আবার একই থাকবে, কারেন্টটা দুইটা যে এটা আরএসি, এটা আর এ, কারেন্ট হচ্ছে ধরো এটা আইএ কারেন্ট আর্মেচারের, আর এই হচ্ছে তোমার জেনারেটর, এই জেনারেটর
আর এই পাশে শান্টের যদি তোমার এটা একই, রেজিস্ট্যান্স একই, এই হচ্ছে ভোল্টেজ ড্রপ ভিএল। এখন দেখো এইখান থেকে উৎপন্ন যে এটা হচ্ছে শান্ট জেনারেটর, হচ্ছে লং শান্ট জেনারেটর। আচ্ছা, লং শান্ট জেনারেটরের ক্ষেত্রে এইখান থেকে একটা ভোল্টেজ ড্রপ হইবে, আর এইখান থেকে একটা ভোল্টেজ ড্রপ হইবে, প্লাস এইটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজের সমন্বয় কিন্তু এই ইভি পামু। তাহলে ইভি পাইতে গেলে আমার এই আইএআরএ প্লাস আইএআরএসি আর ভিএল যোগ করা লাগবে। তো এই তিনটে জায়গায় ভোল্টেজ ড্রপ হইলে কিন্তু এই ইভির ভোল্টেজটা পাবো। এইখান থেকে যদি দাঁড়াও, এইখান থেকে এই আইএ কারেন্ট যার, আর এইখান থেকে ধরো আরো আরেকটা কারেন্ট আইএসি যদি লিখি, আইএসি কারেন্ট সমান হবে কেন? কারণ এটা কিন্তু সিরিজে আছে, এই দুইটা কারেন্ট সমান হবে না। তাহলে ইভি ইকুয়াল টু লেখা যায় আইএআরএ প্লাস আইএআরএসি প্লাস ভিএল। আচ্ছা, এইখান থেকে যদি আবার আইএ কমন নিলে পর আরএ প্লাস আরএসি প্লাস ভিএল। এইটা যদি তোমার লং শান্টের ক্ষেত্রে। আচ্ছা দেখো, এখন লং শান্টের ক্ষেত্রে এইটা আইএআরএ প্লাস আরএসি প্লাস ভিএল। আচ্ছা দেখি তো বইতে এভাবে এসেছে কিনা। হ্যাঁ, আচ্ছা এইটাই। আচ্ছা, শর্ট শান্টের ক্ষেত্রে দেখাই। শর্ট শান্টের ক্ষেত্রে যে তোমার রেজিস্ট্যান্সটা আছে, এই আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জেনারেটর, এই হচ্ছে জেনারেটর ইন্টারনাল আইএআরএ। আর এটা হচ্ছে তোমার, এটা থাকবে যে তোমার তখন থাকবে যে সিরিজে থাকবে তখন লোডের সাথে, এটা থাকবে সিরিজে লোডের সাথে। এটা হচ্ছে তোমার এটা বলে শর্ট শান্ট, ঠিক আছে। তখন এই যে তোমার আর্মেচারের যে এই যে লাইনটা বলা যেতে পারে এটা ছোট হইবে, যার কারণে শর্ট শান্ট এটা এইভাবে মনে রাখতে পারো। যাই হোক, তুমি যেভাবে মনে রাখো। আর এই পেশাটা তোমার রেজিস্ট্যান্স হইবে, এটা যে শান্ট রেজিস্ট্যান্স আরএসএস, আর এটা হচ্ছে কারেন্ট হচ্ছে আইএসএস, ঠিক আছে। আর এইখান থেকে ভিএল, আর এইখান থেকে তোমার এইখানে একটা ড্রপ হইবে, এটা হচ্ছে আই এসি আর এসি, ঠিক আছে। তো এখন দেখো, এখন তোমার যে তোমার জেনারেটরে উৎপন্ন ইবি ভোল্টেজ ইকুয়াল টু, এইখানে দেখো আইআরএ, এইখানে একটা ভোল্টেজ হইবে, এইখান থেকে একটা ভোল্টেজ ড্রপ হইবে, আর এইখান থেকে একটা ভোল্টেজ ড্রপ হইবে। এখন তোমার এই পেশের যে ভোল্টেজটা ভিএল এর যে এতক্ষণ এই যে ভিএল এর যে ভোল্টেজটা ছিল, এই যে শান্টের যে ভোল্টেজটা ছিল ভিএসএস ধরো, এটা কিন্তু সমান ছিল। এখন বলো তো এইটার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি এইখানে ভোল্টেজটা কি সমান হইবে? আচ্ছা, এইখানের ভোল্টেজটা এইখানের ভোল্টেজটা এবং এইখানের ভোল্টেজটা কি সমান হইবে? এইখানে ভোল্টেজটা বিলকুল সমান হইবে না। কারণ দেখো, এইখানে যে ভোল্টেজ গুলো গেছে তখন কিন্তু কোনো ড্রপ হয় নাই, বাট এইখানে যাওয়ার পথে এইখানে একটা ড্রপ হইবে, কিন্তু এই পাশে কোনো কিন্তু ড্রপ হয় না। এইখানে ড্রপ হওয়ার পরে কিন্তু এইখানে যাবে, যার কারণে এইখানে ভোল্টেজ এইখানের ভোল্টেজ সমান হইবে না। তো ম্যাথ করার ক্ষেত্রে এগুলো দেখা মনে। তো আইআরএ প্লাস এইখানে আইএসি আরএসি, এখানে আলাদা তোমার দুইটা কাউন্ট করতে হবে, প্লাস ভিএল। আচ্ছা, এখান থেকে আগে কিন্তু আগেরগুলো কিন্তু আই এ কমন নিতে পারছি, যার কারণ ছিল যাইয়া আই এবং আরএসসি ছিল সিরিজে, যার কারণে কমন নিতে পারছি। এইখান থেকে কিন্তু কমন নিতে পারবো না, কারণ এডি আছে যে তোমার প্যারালালে, এইখান থেকে এদিকে কারেন্টটা গেছে, আর এইখান থেকে এদিকেও কারেন্টটা গেছে। তাহলে এইখানে এটা যে তোমার শর্ট শান্টের ক্ষেত্রে তোমার ইকুয়েশন হচ্ছে ইবি ইকুয়াল টু আইআরএ প্লাস আইএসসি আরএসসি প্লাস ভিএল, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ইকুয়েশন যে তোমার মোটরের, এগুলো একটু মাথা রেখো, ঠিক আছে। কারণ এই ইকুয়েশন ছাড়া কিন্তু একটা ম্যাথ করতে পারবা না। এগুলো এই যেভাবে বুঝাই দিছি, তাহলে তো সহজে বোঝার কথা মনে হয়। এই যে নিজে নিজে এগুলো তো মানে সহজ, যে সার্কিট তো কোর্স চালাই, যে তোমার ওই সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এই ওই রকমই আর কি। এখন ওই প্যারালালে তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে প্যারালালে গেলে পর তোমার যদি কারেন্ট এই পাশ দিয়ে যদি এদিকে যায়, এদিকে গেলে পর দুইটা ভাগ হয়ে দিবে। আর যদি তোমার ভোল্টেজ যদি যায়, ভোল্টেজ তো ভাগ হইবে না, ভোল্টেজ তো ভাগ হইবে, ভোল্টেজ ড্রপ হইবে, প্যারালালে তোমার কারেন্ট ড্রপ হইবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কাটিয়ে দিচ্ছি আজকে।